এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আমাদের সাহিত্য পাঠ বইয়ের বলা যেতে পারে একটা জটিল কবিতা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সুচেতনা। কে লিখেছেন? এটার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। এবং তোমরা জানো যে জীবনানন্দ দাশের কবিতাগুলো একটু সবার চেয়ে আলাদা, কারণ তিনি তার গভীর জীবনবোধ থেকে তার কবিতাগুলো রচনা করেছেন। তোমরা এর আগে 9-10-এ পড়ে আসছো না যে হচ্ছে তোমার সেই দিন এই মাঠ, এবং সেই জায়গার মধ্যে আমরা দেখেছিলাম তিনি কিভাবে বলছিল যে মানুষের তৈরি সভ্যতা হচ্ছে একটা সময় গিয়ে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু এই পৃথিবীর যে সৌন্দর্য সেটা যুগ যুগ ধরে কিন্তু চলতেছে, এটার কোনো কি নাই, মৃত্যু নাই। অর্থাৎ মানুষের মৃত্যু হয় কিন্তু এই পৃথিবীর সৌন্দর্যের কোনো মৃত্যু হয় না। আবার মানুষ মরে যায় কিন্তু তার স্বপ্নগুলো এই পৃথিবীতে বেঁচে থাকে। অর্থাৎ তার যে গভীর জীবন তৃষ্ণা, সেখান থেকে কিন্তু তিনি তার কবিতাগুলো সবসময় রচনা করে আসছেন। তো এরকম ভাবেই তিনি আরো একটা তার বিখ্যাত একটা কবিতা বলা যেতে পারে হচ্ছে সুচেতনা কবিতা, যেটা আমাদের বইয়ের মধ্যে আছে। এই কবিতার মধ্যেও কিন্তু তিনি তার গভীর জীবনবোধ প্রকাশ করেছেন, যেটা নর্মালি আমরা পড়তে গেলে একটু জটিল লাগে, বাট আমি চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়। তো এই জায়গায় আমরা কবিতার যে নামটা, সেখান থেকে কিন্তু এটার মূল কথা বের করে ফেলতে পারবো। দেখো, সু শব্দের অর্থ কি বলো তো? আমরা সবাই জানি সু মানে হচ্ছে সুন্দর বা ভালো। তা আমরা যদি বলি যে সু মানে হচ্ছে শুভ, আর চেতনা মানে এখানে আসলে তিনি কি বুঝাইছে? শুভ চেতনা মানে সুন্দর, সুন্দর, মহৎ, কল্যাণ, মমতাবোধ, মমতাবোধ, মূল্যবোধ, মূল্যবোধ এটসেট্রা আমি দিব, কারণ মূল্যবোধ, প্রেম, ভালোবাসা এই সব জিনিসগুলোকে এখানে তিনি কি ভালো চেতনা হিসেবে ধরেছেন। অর্থাৎ তিনি বলতেছে যে এই যে সুচেতনা মানে ভালো, সুন্দর, মহৎ, কল্যাণ, মমতাবোধ, ভালোবাসা আমাদের মধ্যে যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এই পৃথিবীটা এখন যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আছে, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তোমরা এখন দেখবা যে এই যে তোমার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা যুদ্ধ চলতেছে, ইরানের সাথে আবার যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ চলতেছে, মানে চারদিকে শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি। এই যে দেখবা যে আমাদের বাংলাদেশেও দেখবা মানুষ মেরে ফেলতেছে, মানে যে যেভাবে পারতেছে এই পুরো পৃথিবীটাকে একটা বসবাসের কি অযোগ্য করে তোলে ফেলছে। তো লেখক বলতেছে এটা থেকে আসলে বের হইতে হলে আমাদের কি করতে হবে? আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি থাকতে হবে, আমাদের মধ্যে মূল্যবোধের সৃষ্টি আমাদের এটা তৈরি করতে হবে, আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, মানুষের প্রতি আমাদের সদয় আচরণ করতে হবে, অন্যের কল্যাণ চিন্তা করতে হবে, অন্যের মানে মানুষের প্রতি তুমি যখন মানুষকে ভালোবাসতে পারবা, এই মহৎ উদ্দেশ্যটা যখন তুমি তোমার কাছে থাকবে, তখন আস্তে আস্তে এই পৃথিবীটা কি হবে, পরিবর্তিত হবে। এবং তিনি মাঝখানে গিয়ে আবার বলছে যে এই পৃথিবীতে আসলে জন্মগ্রহণ করে আমাদের লাভটা কি হয়েছে, বরঞ্চ আমরা এত পাপ কাজ করতেছি যে পরকালে গিয়ে কি হিসাব দিব, তাই না? তো এই তারপরেও তিনি আবার বলছে যে না, আমরা এই পৃথিবীর কাছে ঋণী, আমরা এত খারাপ খারাপ কাজ করি, তারপরেও এই পৃথিবী আমাদেরকে কি করে রেখেছে, আগলে রেখেছে। এখন তিনি এই কবিতার একদম শেষ পর্যায়ে গিয়ে আবার বলেছে যে এই যে সংকটময় পৃথিবীটা আছে, আমরা যদি আমাদের মধ্যে সুচেতনাটাকে কি করি, বিল্ড আপ করি, আমরা যদি আমাদের মধ্যে সবসময় ভালো চিন্তাগুলোকে আমরা বিল্ড আপ করতে থাকি, হয়তো এই পৃথিবীটা একটা সময় গিয়ে একটা বসবাসের উপযোগ্য হিসেবে তৈরি হবে। এটাই হচ্ছে সুচেতনা কবিতাটার মূল ভাব। এখন অনেকটা ইজি লাগতেছে, তো চলো আমরা একটু পাঠ পরিচিতিটাকে ব্যাখ্যা করি, তাহলে তোমাদের কাছে আরো বেশি সোজা হয়ে যাবে। তো এই জায়গার মধ্যে দেখো, এটা আমাদের বইয়ে পাঠ পরিচিতি। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের, বনলতা সেন 1942। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক নম্বর প্রশ্ন। ওকে, এমসিকিউ ক নম্বর প্রশ্ন আসবে যে সুচেতনা কবিতাটি আমার জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটা মনে রাখবা। বনলতা সেন, যেটা কত সালে প্রকাশিত হয়, 1942 সালে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এটি জীবনানন্দ দাশের অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা। এই কবিতায় সুচেতনা সম্বোধনে কবি তার পার্থিব আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে কল্পনা করেছেন। পার্থিব মানে কি? পার্থিব মানে হচ্ছে পৃথিবীর, পৃথিবীর। ওকে, আরাধ্য মানে কি? আরাধনা করা। ধরো তুমি একটা কিছু মানে পেতে যাচ্ছ, এটার জন্য তুমি আরাধনা করতেছো, আল্লাহ আমাকে এটা দিয়ে দেন, আল্লাহ আমাকে এটা দিয়ে দেন। এই যে আমরা সবসময় যে জিনিসটাকে পাওয়ার জন্য কি করি, প্রার্থনা করি, এটাকে বলা হচ্ছে আরাধ্য। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, যে প্রার্থনার বস্তু। ঠিক আছে, প্রার্থনার বস্তু। ওকে, এক
চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। অর্থাৎ তিনি এই পৃথিবীতে একটা জিনিসকে অনেক বেশি চাইতেছেন, সেটা কি, সেটা হচ্ছে সুচেতনা। এবং সেই জিনিসটাকে তিনি এই জায়গায় একটা শিল্পী, মানে একটা শিল্পী যেরকম ভাবে চিত্রায়িত করে জিনিসটাকে অনেক ধরনের উপমা টুপমা দিয়ে, তো তিনি এই কবিতার মধ্যে সেই সুচেতনাটাকে খুব সুন্দরভাবে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপস্বরূপ একটা ধারণা। কবি এই জায়গার মধ্যে আমাদের যে সুচেতনা তথা ভালো যে চিন্তা চেতনাটা, এটাকে তিনি একটা দূরের একটা দ্বীপের সাথে তুলনা করছে। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা সচরাচর দেখতে পাই না। আচ্ছা তোমরা বলো তো, এই যে দ্বীপ, ঠিক আছে, আমরা যদি বলি যে তোমার আমাদের বাংলাদেশে তো অনেক ধরনের দ্বীপ আছে, আর এই দ্বীপগুলো কি তুমি জায়গা জায়গা পাবা? ঢাকা শহরে কোনো দ্বীপ পাবা? চট্টগ্রাম শহরে কোনো দ্বীপ পাবা না? এটা তোমাকে পাইতে হলে কই যাইতে হবে বলো তো? কক্সবাজার দিকে, সেখানে সেন্ট মার্টিনের ওই দিকে যাইতে হবে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের জন্য সহজলভ্য নয়। দ্বীপ জিনিসটা যেরকম আমাদের জন্য সহজলভ্য নয়, এটা পাইতে হলে আমাদের অনেক দূর যাইতে হয় বা একটা নির্দিষ্ট জায়গায় যাইতে হয়। তো তিনি বলতেছে যে সুচেতনা বিষয়টাও ঠিক ওরকম, যে এটা আমরা সহজে চাইলেই পাই না, কিন্তু এটাকে অর্জন করে নিতে হবে, অনেক চেষ্টার মাধ্যমে এটাকে আমাদের বিল্ড আপ করতে হবে। দেখো, এই জন্য তিনি সুচেতনাকে কিসের সাথে তুলনা করেছেন? দূরতম একটা দ্বীপের সাথে, মানে দূরের একটা দ্বীপের সাথে তুলনা করেছেন, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। এখন তিনি বলতেছে, আচ্ছা আমাদের বাংলাদেশে তো দ্বীপ আছে, তাই না? তো আমরা কি এরকম দ্বীপহীন কোনো রাষ্ট্র বা দ্বীপহীন কোনো দেশ? আমরা না, আমাদের দেশেও কিন্তু দ্বীপ আছে। তো তিনিও বলতেছে যে সুচেতনাটাও আমাদের মধ্যে আছে, কিন্তু এটা লুকায়িত অবস্থায়, এটা কিন্তু লুকায়িত অবস্থায় আছে, এটা সব জায়গায় নাই, কিন্তু এটাকে আমাদের নিয়ে আসতে হবে, এই কথাটা তিনি বলছে। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর বেধিকে অতিক্রম করে একটি সাম্য এবং সুন্দর পৃথিবী রচনা করবে। অর্থাৎ তিনি বলতেছে, এই যে আমাদের ভালো কাজ করার যে চেতনাটা, এই যে সুচেতনাটা, আমাদের যে মঙ্গল, মানুষের মঙ্গল করার যে চেতনা, এটা যদি আমাদের মধ্যে আমরা বিল্ড আপ করতে পারি, একটা সময় আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই পৃথিবীটা কি হবে বলতো? এটা বসবাসের উপযোগ্য হয়ে যাবে। এটাই তিনি এই জায়গার মধ্যে বলছে, যে আমরা সাম্য মানে সমতার এবং সুন্দর পৃথিবী রচনা করতে পারবো। জীবন মুক্তির এই চেতনাগত সত্য এই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনটাকে মুক্ত করতে চাই, আমরা যদি একটা ভালো জীবনযাপন চাই, তাহলে এই সুচেতনা আমাদেরকে কি করবে? আস্তে আস্তে মুক্তি দান করবে। কি করবে? আমাদেরকে আস্তে আস্তে কি দিবে? মুক্তি দান করবে। তারপর দেখো, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, রাতের শেষে অনন্ত সূর্যোদয়কে নিশ্চিত করবে। বলতেছে যে এই যে সুচেতনাটা, এটা যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের সবার মধ্যে, তাহলে এই যে আমাদের মানব সমাজের যে সামনে এগিয়ে যাওয়াটাকে এটা নিশ্চিত করবে। মানে আমরা সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং রাতের শেষে অনন্ত সূর্যোদয়কে নিশ্চিত করবে। অর্থাৎ তিনি বলতেছে, এই যে অন্ধকার জগৎটা এখন আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে হয়তো একটা সময় আমরা সুন্দর জগৎ পাবো। এই সুন্দর জগৎটাকে তিনি এখানে সূর্যের আলোর সাথে তুলনা করেছে। যেমন সারা রাত ধরে আমরা অপেক্ষা করি যে সারা রাত ঘুমানোর পর সকালবেলা সূর্য উদয় হয়, তো তিনিও বলতেছে যে এখন যদি আমরা কষ্ট করি, এটা যদি নিজেদের মধ্যে বিল্ড আপ করি, একটা সময় হয়তো সূর্য উদয় হবে। অর্থাৎ একটা সময় গিয়ে হয়তো আমরা এই জিনিসটাকে আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো সারা জীবনের মতো। ঠিক আছে, এখন একটু ইজি লাগতেছে তোমাদের কাছে যে মূল কথাটা তোমরা বুঝতে পারতেছো কিনা? কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা করলে আরো বেশি ইজি লাগবে। তার আগে তোমাদেরকে আরো একটা কথা বলে থাকি, এই জায়গায় জীবনানন্দ দাশ সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে, যেটা থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, জন্ম মৃত্যু তো তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? তো এই জায়গায় দেখো, জীবনানন্দ দাশকে আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তারপরে দেখো, তার তার এই অসাধারণ যে কাব্য বৈশিষ্ট্য ছিল, তিনি যে এত সুন্দর করে কাব্য লিখতে পারতেন, এটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলছে? চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এটা কিন্তু চলে আসবে, মনে রাখবা, একটা চিত্ররূপময় আর একটা হচ্ছে নির্জনতম কবি। এবং বুদ্ধদেব বসু তার এই অসাধারণ অসাধারণ তার কাব্যিক চেতনাটা দেখে তাকে কি বলেছে? নির্জনতম কবি। তাহলে মনে রাখবা যে বুদ্ধদেব বসু তাকে কি বলছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছে চিত্ররূপময়, আর বুদ্ধদেব বসু হচ্ছে তাকে বলছে নির্জনতম কবি। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আপু এই জায়গায় তোমাদের স্লাইডে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এই জায়গার মধ্যে অবশ্যই আমরা তার কাব্যগ্রন্থগুলো পড়ে ফেলবো, তার উপন্যাস এবং তার প্রবন্ধ গ্রন্থ। উপন্যাসগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা। এইগুলো কিন্তু পরীক্ষায় এখান থেকে এমসিকিউ চলে আসে। যদিও দেখা যায় তোমাদের এইচএসসিতেও যদি না আসে, তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। সো আমরা এখন বেটার হয় না যে আমরা মুখস্থ করে ফেলবো? তো চলো এখন আমরা আমাদের মূল কবিতার মধ্যে চলে যাই। ঠিক আছে, রেডি সবাই? চলো আমরা আমাদের মূল কবিতায় চলে যাই। ওকে, দেখো কি বলছে, একদম সোজা।
দেখো সুচেতনা অর্থাৎ কি? সুচেতনা মানে আমরা এর আগে পড়ে আসছি না, সুচেতনা মানে এখানে কি বোঝাচ্ছে? সুচেতনা মানে হচ্ছে সুন্দর চেতনা, মহৎ চেতনা, কল্যাণময় চেতনা, মূল্যবোধের চেতনা, এটাকেই বলা হচ্ছে সুচেতনা। তো এখানে লেখক সুচেতনাকে সম্বোধন করেছে, সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, অর্থাৎ তিনি বলতেছে যে আমাদের এই যে সুচেতনা চেতনাটা আছে, এটা একটা কিসের মতো? এটা একটা দূরের দ্বীপের মতো। কিসের মতো? দ্বীপের মতো। এবং কেন সেটা দ্বীপের মতো এটা বুঝতে পারছো? আমি কিন্তু শুরুতেই বলছি দ্বীপ যেরকম সহজলভ্য নয়, আমরা চাইলে হাতের কাছে কোনো কোনো জায়গায় কিন্তু আমরা দ্বীপ খুঁজে পাবো না, ঠিক তেমন ভাবে সুচেতনার টার্মটাও একটা একটু রেয়ার, এটা চাইলেই আমরা কিন্তু খুঁজে পাই না, এটা একটা দূরের দ্বীপের সাথে লেখক এখানে তুলনা করেছেন। তারপরে দেখো কি বলছে যে তুমি এক দূরতম দ্বীপ, এটা ইম্পর্টেন্ট, বিকেলের নক্ষত্রের কাছে। অর্থাৎ দেখো বিকেলবেলা কি নক্ষত্র মানে কি বলতো? নক্ষত্র মানে কিন্তু তারা, ওকে, আকাশের যে তারা। তো বলতেছে বিকেলবেলা কি আকাশের তারা আমরা দেখতে পাই? এই তোমরা কখনো বিকেলবেলা আকাশে তারা দেখতে পাইছো? দেখা যায় না তো দিনের আলোতে। তো লেখক বলতেছে যে এই সুচেতনাটাও এরকম, আমাদের হয়তো তোমার কি মনে হয় দিনের বেলা কি তারা হয় না? আকাশে কিন্তু তারা থাকে দিনের বেলা, কিন্তু আলোর জন্য, সূর্যের আলোর জন্য কিন্তু সেটা দেখা যায় না। ঠিক তেমনই ভাবে লেখক বলতেছে যে এই সুচেতনাটাও আমাদের মধ্যে বিরাজ করতেছে, কিন্তু এটা আমরা দিনের তারার মতো আমরা দেখতে পাচ্ছি না এই জিনিসটাকে। তো তিনি বলতেছে তাহলে দেখো এই সুচেতনাকে কোন কোন জিনিসের সাথে তুলনা করা হয়েছে, এটা একটু আমরা এই জায়গার মধ্যে জানবো। এটা একটু একটু আমরা জেনে রাখি। ওমা কোথায় চলে আসলাম? ওকে, এই যে তাহলে সুচেতনা এটা হচ্ছে দ্বীপের মতো, আরেকটা কি বলছে? বিকেলের বিকেলের নক্ষত্রের মতো। এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসবে, হ্যাঁ, বহুপদী এমসিকিউ গুলোতে। এই জন্য আমি তোমাদেরকে লিখে লিখে দিচ্ছি যেন তোমরা সহজে মনে রাখতে পারো। সুচেতনতাকে দ্বীপের সাথে তুলনা করা হয়েছে, কেন করা হয়েছে এটা জানো, বিকেলের নক্ষত্রের মতো এটাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে সেটাও কিন্তু তোমরা জানো, কারণ এই জিনিসগুলো কি বলতো, এগুলো হচ্ছে তোমার কি রেয়ার, আমি যদি বলি এগুলো হচ্ছে রেয়ার। তো তারপরে দেখো কি বলছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তার মানে দেখো এখানে আমরা জানি দারুচিনি মানে হচ্ছে এটা এক ধরনের কি বলতো, এক ধরনের মশলা, ঠিক আছে। আর বনানী মানে হচ্ছে আমরা জানি জঙ্গল, আর নির্জনতা মানে কি নীরবতা, ওকে, নীরবতা। অর্থাৎ লেখক বলছে ওই দ্বীপের মধ্যে যেরকম নির্জনতা আছে, একদম চুপচাপ, অর্থাৎ গাছপালায় ঘেরা একটা দ্বীপ, সেই দ্বীপে যেরকম একদম চুপচাপ শুনশান, ঠিক তেমনি আমাদের যে সুচেতনাটা এটাও কিন্তু একটু লুকায়িত অবস্থায় আছে, একটু তোমার ঢাকা কোনো একটা কিছু দিয়ে, যেটা আমাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে সেটাকে কি করতে হবে, বিল্ড আপ করতে হবে। তারপরে দেখো কি বলছে, তাহলে এই চার লাইন ঠিক আছে, তাহলে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। বুঝতে পারছো? তাহলে সুচেতনাকে একটা দ্বীপের সাথে তুলনা করা আছে যেটা লুকায়িত অবস্থায় আছে। তারপরে দেখো কি বলছে, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়। তো দেখো এই পৃথিবীতে যে রণ, রণ শব্দের অর্থ আমরা জানি যুদ্ধ, রক্ত সফলতা সত্য। এখন লেখক বলতেছে যে হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় কি বলতো, আমরা হয়তো অনেক সময় সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, তারপর হচ্ছে আমরা কি ভালোবাসা, মানুষের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠা করতে গিয়ে, তারপরে মানুষের জন্য ভালো কিছু প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে না? আমরা 1971 সালে যুদ্ধ করি নাই? এই যে এখন আমরা যে কি ডাকাত টাকাত ধরে হচ্ছে মেরে ফেলি, বা হচ্ছে চোর ধরে মেরে ফেলি, কেন করি? যেন তারা আমাদের ক্ষতি না করতে পারে। অর্থাৎ আমরা আমাদের পৃথিবীটাতে ভালো কিছু করার জন্য আমরা কি করতেছি, আমরা যুদ্ধ করতেছি। মানে এখন এই জায়গার মধ্যে রক্তপাত হচ্ছেন, তিনি বলছে এই পৃথিবীর রক্ত সফলতা সত্য। অর্থাৎ আমরা আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, মানুষের মধ্যে ভালো কিছু আমরা এই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি, যুদ্ধের মাধ্যমে সেটাকে আমরা কি করেছি, অর্জন করেছি, সেটা সত্য, তবু শেষ সত্য নয়। তবে এটাই কিন্তু আমাদের শেষ সত্য না যে আমরা সারা জীবন শুধু এটাই করতে থাকবো, এই রক্ত হানাহানি এই জিনিসগুলোই শুধু দেখতে পাবো, এটা কিন্তু শেষ সত্য না। তাহলে শেষ সত্য কোনটা না, এই যে যুদ্ধ, এটা কিন্তু শেষ সত্য নয়। এগুলো থেকে পরীক্ষা এমসিকিউ আসবে। তারপরে দেখো আজকে অনেক রুদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো
মতো ভালোবাসা দিতে গিয়ে তবু। তো এখানে রুরু রুদ্র বলতে আসলে কি বোঝাচ্ছে? আজকে অনেক রুরু রুদ্রে ঘুরে প্রাণ। আমাদের এই জীবনগুলা এখন আমরা মানুষকে, যে মানুষের মতো মানুষকে যখন ভালোবাসতে গেছি, একে অপরকে খুন করে ফেলছি, তাই না? যখন আমরা একে অন্যর ভালো করতে গেছি, যে হ্যাঁ তারা আমার শত্রু, তারা আমাদেরকে হচ্ছে ক্ষতি করতেছে, হ্যাঁ বহির্বিশ্বের হচ্ছে শত্রুরা আমাদের দেশটাকে ক্ষতি করতে চাইতেছে, এখন আমরা যুদ্ধ করব না? অবশ্যই করব আমাদের দেশকে রক্ষা করার জন্য। বলছে আজকে অনেক রুরু রুদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসতে গিয়ে তবু। তো অর্থাৎ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তাদের মধ্যে আমরা ভালো কিছু মানে আনতে গিয়ে দেখা গেছে যে আমরা অনেক সময় রুরু রুদ্র হয়ে গেছি। রুরু রুদ্র মানে কি? ভয়ঙ্কর হয়ে গেছি। এখানে কি আমরা ভয়ঙ্কর হয়ে গেছি। এবং এই যে ভয়ঙ্কর প্রাণগুলো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং কেন ঘুরে বেড়াচ্ছে? কারণ আমরা মানুষের মধ্যে ভালোবাসার কি বন্ধন তৈরি করতে চাইছি, এই জন্য। তো তারপরে দেখো, দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, পৃথিবীর গভীরতর অসুখ এখন। এখন তিনি বলতেছে হ্যাঁ এগুলো করতে গিয়ে, এই যে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, ভালো কিছু করতে গিয়ে আমরা কি করছি? আমার হাতে হয়তো আমার ভাই খুন হয়েছে, অবশ্যই মানুষের কি ভাই না? তো এক মানুষের হাতে আরেক মানুষ খুন হওয়া মানে কি? ভাইয়ের হাতে ভাই খুন হওয়া। তো বলছে দেখছি আমার হাতেই আমার ভাই বোন কি হচ্ছে, তারা নিহত হচ্ছে, তারা মারা যাচ্ছে। এই এখন বর্তমানে পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন। এই যে গভীর থেকে গভীরতর অসুখটা কেন হয়েছে বলো তো? কারণ আমাদের মধ্যে এই যে মানবিক চেতনাটা নাই, আমাদের মধ্যে এখন আর অন্যের ভালো করার চিন্তাটা নাই। আগেরকার সময়ের সমাজটা কিভাবে চলতো? তখন তো এত রক্তপাত হানাহানি ছিল না। কারণ এখন আমরা আস্তে আস্তে অনেক উগ্র হয়ে যাচ্ছি, সবকিছু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, যান্ত্রিকতা আমাদেরকে এখন প্রভাবিত করতেছে, যার কারণে আমরা সবসময় চাই যে সব আমি পাবো, আমি খাবো, আমার চাই। এই চিন্তা চেতনা থেকে আমাদের ভিতরে যে মানব সত্তাটা আছে এটা কিন্তু মরে গেছে। এই মানবিক চেতনাটা কিন্তু এখন মরে গেছে, যার কারণে এখন পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন। তাহলে এই গভীর থেকে গভীরতর অসুখটা হওয়ার কারণ কি বলতো? মানবিক চেতনার অভাবের কারণে, তাই না? তাহলে মানবিক চেতনার যে অভাব, এটার কারণে কিন্তু বর্তমানে গভীর থেকে গভীরতর অসুখটা দেখা দিচ্ছে। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। তাই বলে কি আমরা বলবো যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই আমাদের অন্যায়, বা এই পৃথিবীতে কেন আমরা জন্মগ্রহণ করছি? অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে না? কবি বলতেছে না, এখন গভীর থেকে গভীরতর অসুখ হইলেও আমরা এই পৃথিবীর কাছে কিন্তু কি ঋণী। কিভাবে ঋণী বলতো? কারণ এত যুদ্ধ, এত ধ্বংস, এত কিছু করার পরেও পৃথিবী আমাদেরকে আগলে রেখেছে। একটা মা যেরকম তার সন্তানকে যত অন্যায় করার পরেও তাকে আগলে রাখে, ঠিক তেমনই ভাবে পৃথিবী কিন্তু আমরা এত অন্যায় করতেছি তারপরে আমাদেরকে আগলে রাখতেছে, যার কারণে তার কাছে আমরা ঋণী। সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। বলতেছে এই যে সুচেতনাটা, এটা যদি আমরা নিজেদের মধ্যে কি করতে পারি, তৈরি করতে পারি, তাহলে এই পথটা ধরে কিন্তু আলো জেলে এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। অর্থাৎ আমাদের ভিতরে মানবিক মূল্যবোধগুলো যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই পথ ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে একটা মুক্তির যে পথ সেটা আমরা তৈরি করতে পারবো। কিন্তু এটা এত সহজ না, এটা একদিনে কখনো ক্রিয়েট হবে না। তুমি একদিনে একটা মানুষের মধ্যে মূল্যবোধ, মমতাবোধ, প্রেম, ভালোবাসা এই জিনিসগুলোকে তুমি আনতে পারবে না। এটা অনেক শতাব্দীর মনীষীর কাজ। অর্থাৎ যুগ যুগ ধরে মনীষীরা যেরকম ভাবে এই পৃথিবীটাকে সুন্দরভাবে বসবাসের উপযোগী তারা করে তুলছিল, সেটা করতে গিয়ে তাদের কিন্তু অনেক কাজ করতেছে, অনেক মনীষীরা তাদের জীবনও দিয়েছে, তাই না? এখন সেই জায়গা থেকে তোমাকেও কিন্তু এভাবে কাজ করতে হবে, যুগ যুগ ধরে মানুষের মধ্যে এই জিনিসগুলোকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর পৃথিবী কি করতে পারি, কল্পনা করতে পারি, এটা বলছে। তারপরে দেখো, এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। দেখো বলছে এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, অর্থাৎ এই যে বাতাস আমাদের আশেপাশে, বায়ু, বাতাস, মাটি, পানি, এই যে প্রকৃতির যে দান, এবং সূর্য করজ্জ্বল। করজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো? দীপ্তিময়। অর্থাৎ এই যে সূর্যের আলোটা আমাদেরকে কি দিতেছে? দীপ্তি দিতেছে, আলো দিতেছে আমাদেরকে, তাই না? তো বলতেছে এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। আহা, এই যে বাতাস, এই যে মাটি, এই যে প্রকৃতির দান এবং এই যে সূর্যের আলো, এগুলো আমাদের জন্য কি একটা নিয়ামত না? প্রায় ততদূর ভালো
মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। তো বলতেছে যে যতদূর পর্যন্ত এই আলো বাতাস থাকবে ততদূর পর্যন্ত আমরা কি করব, ভালো মানব সমাজ গড়ে তুলতে পারবো। কিন্তু কিভাবে গড়ে তুলতে পারবো? যখন আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে, এখানে নাবিক তারা কিন্তু তরুণ সমাজকে বোঝাচ্ছে, এটা মনে রাখবা, তরুণ সমাজকে। এখন লেখক হচ্ছে তরুণ সমাজকে আহ্বান জানাচ্ছে যে হয়তো আমরা আমাদের দেশের মধ্যে বা আমরা পৃথিবীর মধ্যে আমরা হচ্ছে কি করতে পারবো, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবো। কিন্তু কাদের হাত ধরে? মুরব্বীরা তো মরে যাবে, কিন্তু কারা এই পরিবর্তনটা আনবে? তোমরা, আমরা সবাই, এই যে আমরা নাবিকরা আছি, তরুণ সমাজরা আছে। তিনি বলতেছে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। হয়তো আজকে আমরা পারবো না, কিন্তু আমাদের মতো যারা তরুণরা আছে যুগ যুগ ধরে তারা আসবে, তাদের হাত ধরে হয়তো আমরা একটা দূর অন্তিম প্রভাত, অন্তিম মানে কি, মানে শেষ, আমরা কি বলি রাতের যে শেষ, রাতের শেষ হলেই কিন্তু আমরা কি দেখতে পাই বলো তো? রাতের যখন শেষ হয় তখন কিন্তু আমরা সকাল দেখতে পাই, মানে প্রভাত দেখতে পাই। এখন তিনি বলতেছে হয়তো আমরা চলে যাব, কিন্তু আমাদের মতো যারা তরুণ সমাজ পরবর্তীতে আসবে তাদের হাত ধরে হয়তো আমরা একটা নতুন মানবিক পৃথিবী তৈরি করতে পারবো, এবং তারপরে আমরা কি একটা নতুন সকাল দেখতে পাবো। এই যে নতুন পৃথিবীকে এখানে নতুন সকাল হিসেবে লেখক কি করেছেন, কম্পেয়ার করেছেন। ওকে, তারপরে এতটুকু পর্যন্ত আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তারপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্যারায়। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সেই সব বুঝেছি। অর্থাৎ আমরা অনেক সময় বলি ধুর এই জীবনে এত কষ্ট, এত দুঃখ, ওরে বাপরে বাপ, এত স্ট্রাগল, পৃথিবীতে না আসাটাই আমাদের জন্য ভালো ছিল। অনেক সময় আমরা রাগ করে এরকম বলি না? তো বলছে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, হয়তো এই মাটি এই পৃথিবীর টানে আমরা হয়তো একটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে চলে আসছি, না এলেই ভালো হতো অনুভব করে। অনেক সময় আবার আমরা অনুভব করি যে না আসলে হয়তো ভালো হইতো, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। কিন্তু তারপরেও আসার পর যে আমরা বুঝতে পেরেছি যে এই যে ধরো মানুষে এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, এত সুন্দর পৃথিবী, এই সব কিছু পেয়ে আমরা এখন ধন্য না বলো? তো লেখক বলতেছে একটা সময় হয়তো আমাদের মনে হয় যে কেন আসলাম এই পৃথিবীতে, কিন্তু তারপরেও দেখা যায় যে এই পৃথিবীতে এসে আমরা কি ঋণী হয়ে আছি, আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু আমরা লাভ করেছি, সেটা আমরা বুঝতে পেরেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। এখন লেখক বলছে এই অনুভবগুলো তার কখন হচ্ছে, হয়তো যখন সে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারপরে যখন সে সকালবেলার এই শিশির ভেজা সকালটা সে যখন দেখতে পায়, এই শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, অর্থাৎ ভোরবেলা যখন এই শিশিরের প্রভাতটা সে দেখতে পায়, তার কাছে মনে হয় যে না কত সুন্দর এই পৃথিবী, আল্লাহ কত কিছু দিয়ে সৃষ্টি করেছে এই পৃথিবী। যাই হোক, আমরা না মারামারি করি, তারপরে ওই পৃথিবীটা তো সুন্দর। তো লেখক বলতেছে যে যাই হোক সব বাদ দেই, কিন্তু পৃথিবীটা সুন্দর এটা এখন উপভোগ করি। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। এখন তিনি বলছেন যা হবার হইছে এবং যা হওয়ার সামনে ঘটবে, হ্যাঁ যা হবার নয় সেগুলো মানুষের ঘটবে। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এবং এই যে শাশ্বত রাত্রি, শাশ্বত মানে কি, যেটাকে আমরা বলতেছি চিরস্থায়ী। ওকে, রাত্রি মানে তো রাত, অর্থাৎ এই চিরস্থায়ী রাতের বুকে সকলে অনন্ত, অনন্ত মানে কি চিরকাল, চিরকাল ধরে কি থাকবে, একটা সূর্যোদয় হবে। এখন তিনি হচ্ছে একদম শেষের দিকে আহ্বান করেছে যে হয়তো একটা সময় এই মানবিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি, আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো এই যে লম্বা যে রাত্রি, এই যে কালো অধ্যায়, রাত কি কালো না, এই কালোর সাথে এই পৃথিবীর যে নেগেটিভ জিনিসগুলোকে এখানে তিনি বলতেছে, এই যে পৃথিবীর এত নেগেটিভ জিনিস আছে সেগুলোকে আমরা একটা সময় পিছনে ফেলে দিয়ে হয়তো এই ভোরের আলোর মতো নতুন একটা পৃথিবী আমরা তৈরি করতে পারবো। বুঝতে পারছো তোমরা এখন এই কবিতার মধ্যে? আমি বললাম না জীবনানন্দ দাশের কবিতাগুলো একটু জটিল, বাট তার গভীর যে জীবন তৃষ্ণা, তার যে গভীর জীবনবোধ, এগুলো যদি তোমরা বুঝতে পারো তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। ওকে, তাহলে এই যে কবিতাটা, এই কবিতা থেকে এখন আমরা সিকিউ এমসিকিউ সলভ করব। তো সিকিউ যদি সলভ করতে চাই তাহলে কি দিতে হবে, সিকিউ হ্যাক্স দিতে হবে। জাস্ট 4টা পয়েন্ট যদি তুমি মনে রাখো, এই টপিক থেকে যেই কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি 100% দিতে পারবা। তো সেই পয়েন্টগুলো এখন আমি তোমাদেরকে দিব। দেখো সিকিউ হ্যাক্স, এই জায়গার মধ্যে দেখো 4টা পয়েন্ট। জাস্ট প্রথমত শুভবোধের জাগরণ এবং সত্য সুন্দরের প্রত্যাশা। আমরা পুরো কবিতাটা জুড়ে দেখলাম তিনি এই জায়গার মধ্যে প্রত্যাশা করতেছে যে একটা সময় সুচেতনা জাগ্রত হবে, শুভ বোধের উদয় হবে, তারপর আমরা একটা সুন্দর কি করতে পারবো, একটা সত্য সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। সেই প্রত্যাশাটা তিনি এখানে করেছেন। তারপরে নতুন জীবনের প্রতি তিনি আহ্বান করেছেন। তিনি সকল তরুণ সমাজকে কি করেছেন, নতুন জীবনের প্রতি আহ্বান জানিয়েছেন। মানবিক পৃথিবীর জন্য তিনি কি করেছেন, কামনা করেছেন, এবং তিনি সবসময় হচ্ছে
বলতেছিলেন যে একটা মানবিক পৃথিবী যদি তৈরি হতে পারে তাহলে হয়তো আমাদের মধ্যে এত হানাহানি মারামারিতে থাকবে না। মানবিক সংকট, এই যে পৃথিবীতে এখন যুদ্ধ, ধ্বংস, মানুষ মানুষকে মেরে ফেলতেছে, এটা কি? এটা হচ্ছে মানবিক সংকট। এই শব্দগুলো একটু তোমরা মনে রাখবা, কারণ দেখো তোমরা এইচএসসি লেভেলে একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড যদি তোমরা ইউজ না করতে পারো তাহলে কিন্তু টিচার তোমার খাতাটাকে ওরকম ভাবে মূল্যায়ন করবে না। যখন তুমি সৃজনশীল একটা প্রশ্নের মধ্যে দেখবা যে সেখানে মানে আমাদের বর্তমান বিশ্বের যে অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, তখন তুমি বলবা যে এটা আমার কবিতার মানবিক সংকটের সাথে তুলনাযোগ্য। বা যদি ধরো সেখানে এক কবি হয়তো বলছে যে আমরা তরুণ সমাজে একটা নতুন পৃথিবী তৈরি করব, তখন তুমি বলবা আমার কবিতার সাথে নতুন জীবনের প্রতি কবির যে আহ্বান সেটার সাথে মিল আছে। এইভাবে তুমি পয়েন্টগুলো যদি জাস্ট ধরতে পারো যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা। কিভাবে পারবা? চলো তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখাই। তো দেখো এখানে কি বলছে, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন, এটা আমরা শুরুতে পাঠ পরিচিতিতে পড়ছিলাম না, দেখছো? পাঠ পরিচিতি থেকে কিন্তু পাঠ পরিচিতি থেকে চলে আসতে পারে। ওকে, তারপরে দেখো বলছে পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই যে পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ উক্তিটি তারা কি বোঝাচ্ছে? মানবিক সংকট। আমরা যদি বলে থাকি যে এখন বর্তমান সময়ে যে তুমি বলবা যে পৃথিবীর গভীর এবং গভীরতর অসুখ এখন বলতে বর্তমান সময়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে, সেই দিকটাই কবি এখানে ব্যাখ্যা করেছেন। তারপর তুমি বলবা এই যে যুদ্ধ, হানাহানি, এই সব কিছু হচ্ছে আমরা মানুষের কল্যাণ করতে গিয়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে। এই জিনিসগুলো নিয়ে তুমি জাস্ট 4-5টা লাইন লিখলে যথেষ্ট। তারপরে চলো এখন আমরা উদ্দীপক পড়ে গ আর ঘ এর উত্তরটা করি। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। তো দেখো এই এই জিনিসটা আজকের একটা ঘটনার সাথে তোমাদেরকে আমি কম্পেয়ার করতে পারি। আমরা জানি একজন ডাক্তার আছেন যিনি হচ্ছে ওপেন হার্ট সার্জারি ফ্রিতে করে থাকে মানুষের। তোমরা কি তাকে চিনো? আমার তার নামটা এখন মনে পড়তেছে না। সেই ব্যক্তি যিনি প্রায় কত হাজার মানুষের, প্রায় 16-17 হাজার মানুষের নাকি ওপেন হার্ট সার্জারি তিনি করাইছে বিনামূল্যে, যার ডাক্তারের ভিজিট মানে যার ভিজিট হচ্ছে মাত্র 400 টাকা, সেই মানুষের কাছে নাকি একটা পলিটিক্যাল পার্টি এসে চাঁদা দাবি করে গেছে এবং তাকে অপমানজনক কথাবার্তা বলে গেছে। তুমি চিন্তা করে দেখো, যেই মানুষটার মতো মানুষ এখন আমাদের পৃথিবীতে বেশি দরকার, সেই মানুষটাকে এইভাবে অপমান করে যাওয়া, অপদস্থ করে যাওয়া, একটা পলিটিক্যাল পার্টির একটা মানে ছেঁচড়া নেতা হয়ে তুমি এই কাজটা করতে পারলা। তাহলে দেখো এই কথাটা এই জায়গায় বলছে যে অদ্ভুত আধার এক এসেছে আমাদের পৃথিবীতে, যারা অন্ধ সবচেয়ে বেশি এখন তারাই চোখে দেখতেছে, মানে যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের এই সমাজে ভালো কিছু করার মতো কোনো যোগ্যতা নাই, তারাই আজকে বড় বড় জায়গাগুলোতে বসে আছে এবং তারা এই মানবিক ডাক্তারগুলোকে, মানবিক মানুষগুলোকে তারা এখন কি করতেছে? অপমান করতেছে। তারপরে দেখো এখন মনে হচ্ছে যে তাদের পরামর্শ ছাড়া আমরা অচল। কারণ কি? দেখো এই বাংলাদেশটাই কিসে চলতেছে? পলিটিক্যাল একটা পার্টির মানে তাদের পরামর্শে চলতেছে, তাই না? তাদের পরামর্শ ছাড়া কিন্তু এখন আমরা অচল। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। তো বলতেছে যে যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প, তো বলছে আমরা যারা মানুষরা আছি আমরা এখনো আশা করতেছি যে হয়তো এই পৃথিবীটা একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের এই শিল্প, আমাদের এই সংস্কৃতি সবকিছু এখন শকুন এবং শিয়ালের খাদ্যে পরিণত হয়েছে। অর্থাৎ যে যেমনে পারতেছে দেশটাকে লুট করে খাওয়ার চেষ্টা করতেছে, তাই না? এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমাদের পাঠ্য বইয়ের বা আমাদের কবিতার উদ্দীপকটি সুচেতনা কবিতাটির কোন দিকটিকে প্রতিফলিত করতেছে? এই যে বর্তমান সময়ের যে অবস্থা, যেটাকে আমরা আমাদের সিকিউ হ্যাক্সের সাথে যদি বলি তাহলে কি বলতো? আমরা বলবো মানবিক যে সংকট, সে মানবিক সংকট। কারণ কি বলতো? কারণ মানবতা নাই, মূল্যবোধ নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, এটাই তো সংকট। এগুলো থাকলে কি আর তারা এরকম করতে পারতো? করতে পারতো না। তাহলে আমি কি বলবো? আমি উত্তরে লিখবো যে উদ্দীপকটিতে সুচেতনা কবিতার যে মানবিক সংকট এই দিকটির সাথে কি এই সংকট এই দিকটি প্রতিফলিত হয়েছে। তারপর তুমি এটা ব্যাখ্যা করবা। জাস্ট মূল পয়েন্টটা যদি তোমার মাথায় থাকে তুমি বাকিটুকু এমনি এক্সপ্লেন করতে পারবা। উদ্দীপকটিতে সুচেতনা কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি, উক্তিটির যুক্তিকতা বিচার করা অবশ্যই উন্মোচিত হয়নি, কারণ এই জায়গায় শুধুমাত্র মানবিক সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সুচেতনা কবিতার মধ্যে আমরা দেখেছি যে সুচেতনার যে প্রত্যাশা বা শুভবোধের যে প্রত্যাশা, এবং তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান করেছেন সুন্দর এই সুচেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং তিনি মানবিক পৃথিবীর প্রতি যে আহ্বানটা করেছেন, এই জিনিসগুলো কিন্তু এই জায়গার মধ্যে কি দেওয়া নাই, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে জাস্ট একটা অংশ এখানে ব্যাখ্যা করা হয়েছে, বাকি সম্পূর্ণ অংশ এখানে ব্যাখ্যা করা হয় নাই। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন সৃজনশীল প্রশ্ন আসলে উত্তর করতে পারবা।
ইনশাআল্লাহ যদি গাইড বই থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে, তোমাদের যার যে গাইড বই আছে সেখান থেকে যদি তোমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন সলভ করো তাহলে দেখবা যে তোমরা মূল কথাটা ধরতে পারবা। এখন চলো, যেহেতু এটা নতুন কবিতা, এটা থেকে কিন্তু তোমার দেখা যায় যে নতুন কবিতা হওয়ার কারণে বিগত বছরের প্রশ্নগুলো তেমন একটা পাওয়া যায় না, হয়তো 2টা প্রশ্ন আমি জাস্ট পাইছিলাম, তো সেগুলো অনেক সোজা বইয়ের থেকেই দিছে। তো তারপরেও আমি কিছু গাইড থেকে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন সলভ করাই, যেগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন তোমার পরীক্ষা আসতে পারে। তো দেখো, জীবনানন্দ দাশ ছিলেন কি, তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন, এগুলো আমরা পারবো, তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। তারপরে দেখো, জীবনানন্দ দাশের কবিতা অসাধারণত্ব লাভ করেছে কেন, আমি এই প্রশ্নটা কেন দিয়েছি, কারণ এটা বোঝানোর জন্য যে জীবনানন্দ দাশের কবি পরিচিতি থেকে বহুপদী এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, কারণ তিনি উপমা চিত্রকল্পের অনেক ব্যাখ্যা করেছেন, তারপরে প্রতীক সৃজন ও আলো আধারের ব্যবহার করেছেন, রঙের ও অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহার করেছেন। এই প্রত্যেকটা কথা যদি তোমার না জানা থাকে, তুমি এই বহুপদী এমসিকিউটার অ্যান্সার করতে দিতে পারবে না। তাহলে সঠিক উত্তর হবে 1, 2 এবং 3। তারপরে দেখো, দ্রুততম দ্বীপে কোন বনানী রয়েছে? আমরা দেখেছি যে দারুচিনি যে বনানীটা বা জঙ্গলটা, দারুচিনির যে জঙ্গল, সেই জঙ্গলটা রয়েছে না, এটা আমরা পড়ছি না, কবিতার মধ্যেই পড়ছিলাম। তারপরে দেখো, কবির মতে কোথাকার রণরক্ত সফলতা শেষ সত্য নয়, তাহলে কোন জায়গাটার কবি কিন্তু বলছিল যে এই পৃথিবীর রণরক্ত সেটা কিন্তু শেষ সফলতা নয়, এই পৃথিবীতে যা আমরা কিছু দেখতেছি এটাই শেষ না, আমাদের সুচেতনাও এর মধ্যে রয়েছে। তাহলে এই পৃথিবীর কি রণরক্ত সফলতা শেষ সত্য নয়, তবু শেষ সত্য নয় কথাটি দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অবিশ্বাসী, তিনি কি এখানে অবিশ্বাস করতে চাইতেছে, নাকি তার উদার চিন্তা প্রকাশ পাচ্ছে, নাকি তার সন্দেহ প্রবণতা প্রকাশ পাচ্ছে, নাকি তার মানবিকতা প্রকাশ পাচ্ছে? তিনি বলতে চাইছে যে বর্তমান সময়ে আমাদের দেশে যতই, আমাদের বিশ্বের মধ্যে যতই খারাপ পরিস্থিতি থাকুক, কিন্তু তার পরেও আমরা কি বলতো, এই যে মানবিকতা বা হচ্ছে শুভবোধ বা মূল্যবোধ, এই জিনিসটা কিন্তু আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। তিনি বলছে তবু শেষ সত্য এটা নয়, এই যুদ্ধই শেষ সত্য নয়, তার বিপরীতে আরো আছে একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে মানবিকতা। বুঝতে পারছো? দেখবা কবিতাটা ছোট হলেও এখান থেকে কিন্তু একটু কঠিন কোশ্চেন হবে। তারপরে দেখো, অস্তিত্বের সংগ্রামই শেষ কথা নয়, সর্বোপরি মানবিকতার প্রয়োজন আছে, এমন ভাব কবিতার কোন লাইনের মধ্যে প্রকাশ পেয়েছে যে অস্তিত্বের সংগ্রামই আমাদের শেষ না, সর্বোপরি আমাদের মানবিকতার প্রয়োজনীয়তা আছে? তাহলে কোন লাইনটা বলো তো? সচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, তবু শেষ সত্য নয়, এই পৃথিবীর এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, কোনটা বলো তো? আমরা যে দেখেছি যে তবু শেষ সত্য নয়, এই যে লাইনটা, এই লাইনের মধ্যে বলা হচ্ছিল যে যুদ্ধই শেষ সত্য না, তার বিপরীতে মানবিকতা রয়েছে। তাহলে এই উদ্দীপকের সংগ্রামই শেষ সত্য নয়, সর্বোপরি মানবিকতার প্রয়োজন আছে, তার মানে এই দুইটার মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি। তারপরে দেখো, সুচেতনা কবিতার কোন উপমায় বিক্ষুব্ধ কবি সত্তার পরিচয় পাওয়া যায়? কোনটার মধ্যে আমরা দেখেছি যে কবি একটু বিক্ষুব্ধ, মানে তিনি রাগ প্রকাশ করেছে? দূরতম দ্বীপ, রণরক্ত সফলতা, ক্রমমুক্তি, নাকি রুর রুদ্র? তিনি বলছিল যে এখন বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে রুর রুদ্র যে পরিস্থিতি, এই রুর রুদ্র দ্বারা কিন্তু তিনি এই বর্তমান সময়ের কঠিন পরিস্থিতিকে তিনি এখানে ব্যাখ্যা করেছিলেন। তাহলে উত্তর কি হবে? রুর রুদ্র। তারপরে দেখো, কবির সংবেদনশীল কবি সত্তাকে পুড়িয়ে দিচ্ছে প্রকাশক চরণ কোনটি? বিকেলের নক্ষত্রের কাছে, আজকে অনেক রুর রুদ্রে ঘুরে প্রাণ, ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। তাহলে দেখো, কবির এই সংবেদনশীল কবি সত্তাটাকে একদম পুরাই দিতেছে, সেটা কোনটা, সেটা কোন লাইনের মধ্যে আমরা প্রকাশ করতে পারি? আজকে অনেক রুর রুদ্রে ঘুরে প্রাণ, কি আজকে আমরা দেখতেছি যে এই যুদ্ধ, এই যে ধ্বংস, সব কিছুর মধ্যে আমাদের জীবনটাকে একটা, মানে বলা যেতে পারে আমরা বিরক্ত হয়ে গেছি এটার পিছনে, আমরা এই সব কিছু দেখে দেখে। তাহলে কবির সংবেদনশীল কবি সত্তাটাকে পড়ে যাচ্ছে কেন? আজকে অনেক রুদ্র প্রাণ ঘুরতেছে, এই লাইনটার সাথে এটার কি একটা মিল আছে, ভাবগত মিল আছে। তারপরে দেখো, কবির মতে তার ভাই বোন বন্ধু পরিজন কার হাতে নিহত হচ্ছে? কবি বলছিল যে নিজের হাতেই তার ভাই বোন বন্ধু পরিজন নিহত হচ্ছে, তাহলে কি হবে? কবির নিজের হাতে। তারপরে দেখো, মানুষই মানুষের হত্যাকারী, এই ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পাচ্ছে? মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ মানুষের হাতে হত্যা করতেছে, এই লাইনটার সাথে মিল আছে কিনা? দেখেছি আমারই হাতে নিহত ভাই বোন বন্ধু পরিজন। বুঝে গেছে তোমরা? ওকে। তারপরে দেখো, পৃথিবীর গভীরতর অসুখ এখন কোনটা বলো তো? এখন এই যে বর্তমান সময়ে আমাদের এই যে
গভীর থেকে গভীরতর অসুখটা এটা কিসের জন্য? হিংসাত্মক পৃথিবীর জন্য, শান্তিময়, অবশ্যই তো শান্তিময় পৃথিবী হবে না, বিক্ষুব্ধ কবি সত্তা হবে না, ক্লান্তিময় সময় এটাও হবে না, তাহলে কি হবে? এই হিংসাত্মক পৃথিবীটার কারণেই কিন্তু এখন বর্তমান সময় কি হচ্ছে বলতো? বর্তমান সময়ে আমরা গভীর থেকে গভীরতর একটা অসুখের মধ্যে আছি। হিংসা, আরে বাপরে, কেউ কারো ভালো দেখতে চায় না, কেউ কারো ভালোটা সহ্যই করতে পারে না, এটার জন্য কিন্তু বর্তমান সময়ে এই অবস্থা। তারপরে দেখো, পৃথিবী আমাদের মায়ের মতো লালন করেছে, এই ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পাচ্ছে? মায়ের মতো আগলে আগলে রেখেছে, তাহলে কোনটা বলতো? আমি কিন্তু এটা কবিতার মাঝখানে বলছিলাম, সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, তবু শেষ চেতনা, এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। আমি বলছিলাম যে কেন মানুষ পৃথিবীর কাছে ঋণী? কারণ পৃথিবী মানুষকে আগলে রেখেছে মায়ের মতো। দেখছো উদ্দীপকের সাথে তাহলে এই লাইনটার একটা মিল আছে না? ওকে, তারপরে দেখো, এই পথে আলো জেলে কোন পথের কথা বলা হয়েছে? তাহলে এই যে এই পথে আলো জেলে আমরা কি ভালো একটা পৃথিবীর কল্পনা করতে পারি, বা হচ্ছে আমরা ভালো একটা পৃথিবী আশা করতে পারি, তাহলে এই লাইনটার সাথে কি হইতে পারে? শুভ চেতনার পথ, দারুচিনি বনানীর পথ, আলোকিত পথ নাকি অন্ধকার পথ? তাহলে এই যে পথটা, এই পথটা আলো জেলে আমরা যাইতে পারবো কিভাবে? যদি আমাদের শুভ এবং চেতনার পথ ধরে আমরা আগাইতে পারি। তারপরে দেখো, সুচেতনা কবিতায় কবি কার ক্রম মুক্তি চেয়েছেন? নিজের, দেশের, পৃথিবীর নাকি মানুষের? তিনি কিন্তু বলছেন যে পৃথিবীর ক্রম মুক্তি, কারণ পৃথিবীটাকে তিনি মুক্ত করতে চাইতেছিলেন, তাই না? তাহলে উত্তর কি হবে? পৃথিবীর ক্রম মুক্তি। তারপরে দেখো, ক্লান্ত ক্লান্তিহীন কথাটির মধ্যে কবির কোন চেতনার প্রকাশ পেয়েছে? সমন্বিত চেতনা, নেতিবাচক চেতনা, ইতিবাচক চেতনা নাকি দুমুখী চেতনা? তিনি বলছিল না ক্লান্ত ক্লান্তিহীন নাবিক, তাই না? তিনি কি বলছিল? তার শেষের যে কথাটা ছিল সেটা নাবিক, এবং এই ক্লান্ত ক্লান্তিহীন নাবিকদের দ্বারা তিনি কি বোঝাতে চাইছিল মনে আছে? তিনি হচ্ছে একটা ইতিবাচক ইন্ডিকেট করছে আমাদেরকে, যে ক্লান্ত ক্লান্তিহীন নাবিকরা একটা সময় হয়তো এই পৃথিবীটাকে, তারা চলে গেলেও এই পৃথিবীতে তারা কি করবে? এই সুচেতনাকে প্রতিষ্ঠিত করবে। তাহলে এটা হচ্ছে একটা ইতিবাচক চেতনা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তারপরে কবি কিসের টানে মানব জন্মের ঘরে এসেছেন? তিনি কবিতার মধ্যে বলেছেন যে তিনি মাটি এবং পৃথিবীর টানে কিসের, কোথায় এসেছেন? এই মানব জন্মের ঘরে চলে আসছেন। তারপরে দেখো, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়, তিনি বলছে যে এই চিরস্থায়ী রাত শেষে হয়তো আমরা নতুন সূর্য দেখতে পাবো, অর্থাৎ এত কিছু পরে আমরা হয়তো একটা ভালো পৃথিবী দেখতে পাবো। তাহলে এই মনোভাবটা কোনটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে? কবির আশাবাদী মনোভাব, কবির স্বপ্ন, মানবিক চেতনা নাকি ভাবনা কল্পনা? অর্থাৎ তিনি আশাবাদী যে একটা সময় হয়তো আমাদের পৃথিবীটা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তাহলে কবির আশাবাদী চেতনাই এখানে প্রকাশিত হচ্ছে। তারপরে জীবনানন্দ দাশের কবি চেতনায় সুচেতনা হলো এক চেতনা নিহিত আরাধ্য নারী সত্তা। এই সুচেতনা কি কোনো নারী সত্তা? এটা তো প্রথমেই বাদ, এটা তো কোনো নারী টারি না। তাহলে একটা শুভ চেতনা, জীবন মুক্তির এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 এবং 3। তারপরে বাকি, রণরক্ত সফলতা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? যুদ্ধের ভয়াবহতা, রক্তক্ষয়ী সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। অবশ্যই, মানে এখানে যুদ্ধ মানেই তো রণরক্ত, রণরক্ত মানে কি? যুদ্ধের রক্ত। তাহলে এটা দ্বারা আমি বলতে পারি না যে উত্তর সবগুলা, এখানে যুদ্ধ আছে মানে উত্তর সবগুলা। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, এই উক্তিটিতে পৃথিবীর যেই ছবি প্রকাশ পেয়েছে অমানবিকতায় পূর্ণ, বিধ্বস্ত এবং রুগ্ন, হিংসা ও স্বার্থপরতা। তার মানে এই যে পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখটা কেন হচ্ছে? কারণ আমাদের মধ্যে অমানবিকতা রয়েছে, আমাদের দেশ এখন বিধ্বস্ত এবং এই রুগ্ন, আমাদের দেশটাকে আমরা পুরো পৃথিবীটাকে এখন বিধ্বস্ত অবস্থায় আছে। হিংসা এবং স্বার্থপরতায় প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু কবি বলছে পৃথিবী এখন গভীর থেকে গভীরতর অসুখের মধ্যে আছে। তাহলে উত্তর হবে 1, 2, 3। প্রকৃতির চেতনার প্রকাশক প্রশস্তি হলো, মানে প্রকৃতির চেতনা এখানে প্রকাশ করতে গিয়ে কবি কি কি ব্যবহার করছে দেখো, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে, মানুষ তবু পৃথিবীর কাছেই ঋণী, এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। তাহলে প্রকৃতির চেতনা তিনি এখানে, তার মানে প্রকৃতি রিলেটেড যে লাইনগুলো আছে সেগুলো আমরা দিব উত্তর। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 3। তারপরে দূর দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী।
এই গানটা তোমরা শুনো নাই সবাই, যারা দারুচিনির দ্বীপ মুভি দেখছো তাদের হচ্ছে এটা এই গান শোনার কথা। তো এই যে দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? তাহলে এই যে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়, এটা দ্বারা কবির কবির আশাবাদী মনোভাব প্রকাশ পাচ্ছে, বাট এটা হচ্ছে উদ্দীপকের সাথে এটার মিল নাই। আচ্ছা দেখি উদ্দীপকের সাথে লাইন মিল আছে কিনা সম্পর্কে। আচ্ছা উদ্দীপকের সাথে আমরা দেখতে পাচ্ছি যেখানে দূর দ্বীপবাসিনীর কথা বলা হয়েছে, তার মানে এটা সুচেতনা জিনিসটার সাথে মিল আছে, তাই না? কারণ সুচেতনাকেও দূরের দ্বীপের সাথে তুলনা করা হয়েছিল। তাহলে এই যে সুচেতনার সাথে সম্পর্ক আছে, এই সম্পর্কের দিকটা কোন দিক থেকে? দূরত্বের কল্পনায়, নাকি অনিশ্চয়তায়, নাকি প্রকৃতির বর্ণনায়? তাহলে আমরা বলতে পারি যে এই যে দূরত্ব, কারণ এটা বলছে যে দূরে আছে, তাহলে দূরত্বের কল্পনায় এটা সুচেতনার সাথে মিল আছে। অনিশ্চয়তায়, এখানে কি অনিশ্চয় কোনো মনোভাব প্রকাশ পাচ্ছে? না, এরকম কিছু না। বাট প্রকৃতির বর্ণনার দিক থেকে কিন্তু উদ্দীপকের সাথে আমরা সুচেতনার মিল দেখতে পাই। তাহলে উত্তর হবে 1 এবং 3। ওকে, সুচেতনা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? শুভবোধ, মানবিক চেতনা, চেতনার উত্তরণ। কোনটা বলছে বলো তো? এখানে শুভবোধ, সুচেতনা মানে হচ্ছে শুভবোধ এবং মানবিক চেতনা, চেতনার উত্তরণ ঘটাইতে এখানে বলে নাই, বলছে এই দুইটা কথা। তাহলে উত্তর হবে 1 এবং 2। তারপরে দেখো সুচেতনা কার প্রার্থিত ও আরাধ্য? এটা কার ছিল? কারণ কবি পাঠ পরিস্থিতিতে বলছে যে এই জিনিসটা তার নিজের পার্থিব, অর্থাৎ তিনি এই জিনিসটাকে পেতে চাইতেছেন, তাহলে এটা হবে কবির প্রার্থিত এবং আরাধ্য। ক্লিয়ার? ওকে, তারপর দেখো কবির মতে সুচেতনা কেমন ধারণা? নিকটতম দ্বীপ সদৃশ একটা ধারণা, প্রাচীনতম দ্বীপ সদৃশ, নাকি সুপ্রাচীন, নাকি দূরতম দ্বীপ সদৃশ? আমরা দেখেছি যে দূরতম দ্বীপ সদৃশ একটা ধারণা হচ্ছে কবির কাছে সুচেতনা। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো জীবন মুক্তির চেতনাগত সত্য কার ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত থাকবে? জীবনের আত্মার, পৃথিবী, নাকি চেতনা? কবি কিন্তু বলছিল যে জীবন মুক্তির চেতনাগত সত্যটা এই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে কিন্তু আমাদের প্রজ্বলিত হতে থাকবে। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আজকের মতো আমাদের ওয়ান শট ক্লাস সুচেতনা কবিতার একদম A to Z আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হবে তোমাদের যে গাইড বই বা টেস্ট পেপারে যত এমসিকিউ গুলো আছে এগুলো একটু বেশি বেশি সলভ করে ফেলা, কারণ যে যত বেশি এমসিকিউ সলভ করবা তার কিন্তু সেই টপিক রিলেটেড কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর রুটিন মাফিক কিন্তু এইভাবেই তোমাদের সবগুলো ক্লাস আপলোড হতে থাকছে, কারণ আমাদের টার্গেট অ্যাপ্লাসের যে আমরা মানে টার্গেটটা নিয়ে আসলে নেমেছি, সেখানে কিন্তু রুটিন মাফিকই তোমাদের ক্লাসগুলো আপলোড হতে থাকবে। সো তোমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলবা, নোটিফিকেশন বাটনটা অন করে রাখবা, ক্লাসের আপলোড হলে তোমরা ক্লাসটা করে ফেলবা। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা, কারণ এই সুচেতনা পড়ে যদি তোমাদের মধ্যে মূল্যবোধ বা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি না হয় তাহলে কেমন হলো? হিংসা রাখা যাবে না। বন্ধুদের সবাইকে বলবা আবিদাপু সিলেবাস শেষ করাই দিচ্ছে, তোমরা সবাই এসে ক্লাসগুলো করে ফেলো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।